আমরা এমনি এমনি বলছি না বিজেপি 50-এর নিচে যাবে। আর বিজেপি এটা বুঝেছে বলেই এসআইআর এর নামে এত অত্যাচার। বুথে বুথে কত মানুষের নাম বাদ গেছে জানেন, অকারণ ডিলিটেড। বাংলাদেশি রোহিঙ্গা খুঁজবে বলে এখানকার বাসিন্দাদের নাম বাদ দিয়েছে। ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করেছেন? আমি করতাম, হেভি লাগতো। ঐকিক নিয়মের অঙ্ক বলি, 21-এ বলেছিল 200, পেয়েছিল 77। তো ঐকিক নিয়মে করুন, যারা 200 বলে 77 পায় তারা 150 বলে কত পাবে? অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আমার বলার কি দরকার আছে। অঙ্ক করুন, আপনার দর্শকরা অঙ্ক করুন। 200-এ যদি 77 হয় তাহলে 150-এ কত? টার্গেটে 50 কমলো, তাহলে অ্যাচিভমেন্টে কত কমবে? হিসাব করুন, আমার বলার কিছু নেই। শুনুন, একটা আমি অঙ্ক বলি, এই অঙ্কের বাইরে একটা পলিটিক্যাল অঙ্ক বলি। 2019-এর লোকসভা নির্বাচনে 19 যখন বিজেপি 18টা সিট পেল, তখন বাংলার মাটিতে বিজেপি 121টা অ্যাসেম্বলি সেগমেন্টে এগিয়েছিল। 2 বছর পরে বিধানসভায় সে 121 কমে 77 হলো। এইবার বিজেপি অ্যাসেম্বলি সেগমেন্টে লাস্ট লোকসভা এগিয়ে আছে 90টা, অর্থাৎ 121 থেকে 90 হয়ে গেছে 19 থেকে 24-এ, লোকসভা টু লোকসভা। তাহলে লোকসভাতে 121-এ এগিয়ে থেকে 77 বিধানসভায়, আর এবার লোকসভাতে এগিয়ে আছে 90-তে, তাহলে কত হবে? আমরা এমনি এমনি বলছি না বিজেপি 50-এর নিচে যাবে। আর বিজেপি এটা বুঝেছে বলেই এসআইআর এর নামে এত অত্যাচার। বুথে বুথে কত মানুষের নাম বাদ গেছে জানেন, অকারণ ডিলিটেড। বাংলাদেশি রোহিঙ্গা খুঁজবে বলে এখানকার বাসিন্দাদের নাম বাদ দিয়েছে, ডিলিট করে দিয়েছে। আর কাদের নাম ডিলিট করেছে? যাদের বাবা মা বা দাদু প্রত্যেকের নাম কিন্তু 2002-এ ম্যাপিংয়ে ছিল, তাদের প্রত্যেকের নাম বাদ দিয়েছে। তাহলে আপনি আমার একটা কথা বলুন, সোজা অঙ্ক, প্রথম এসআইআর হওয়ার পর 58 লাখ লোকের নাম বাদ গেল, তাতে মৃত ছিল, শিফটেড ছিল, আনম্যাপড ছিল, তাই তো? ওই 58 লাখ বাদ দিয়ে যে 7 কোটি সামথিং লোকের নাম উঠে গেছিল, মানে আমাদের সবার উঠে গেছিল, তাই তো? আমাদের সবার কেন উঠে গেছিল জানেন? কারণ আমাদের প্রত্যেকের বাবা কাকা বা নিজেরা ম্যাপড ছিলাম 2002-এর সাথে, তাই তো? মানে আপনার বাবা ম্যাপ ছিল, বা আপনার দাদু ম্যাপ ছিল, বা আপনি নিজে ম্যাপড, তাই তো? নির্বাচন কমিশনই তো বলেছিল 2002টা মাপকাঠি, কারণ লাস্ট এসআইআর 2002-তে হয়েছে। আজকে ওই ম্যাপড হওয়া লোকগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে আপনি ডিলিট করছেন। তার মানে সহজ ভাষায় কি দাঁড়ায়, আপনার ম্যাপড হওয়ার ভোটারদের আপনি ডিলিট করছেন। ম্যাপড কার কত সালের সাথে? 2002-এর সাথে। তার মানে ইলেকশন কমিশন নিজেই 2002-এর এসআইআরকে অস্বীকার করছে। যে ইলেকশন কমিশন নিজের করা 20 বছর আগের এসআইআরকে অস্বীকার করে, সে আজ থেকে 20 বছর পরে করলে আজকের এসআইআরকে অস্বীকার করবে। তাহলে আপনার বাবারা ভুগেছিল, আজকে জেনারেশনে আপনি আমি ভুগছি, এবার আমাদের ছেলেমেয়েরা ভুগবে, তাদের নাতিরা ভুগবে। তো জেনারেশন ওয়াইজ আমরা ভুগতে থাকবো, আর মোদি প্লেনে করে আজ আমেরিকা কাল রাশিয়া। দারুণ, একদম দারুণ চলছে দেশে, এভাবেই চলবে। পৃথিবীতে আপনি একটা দেশ দেখাতে পারবেন যে দেশের নাগরিকদের প্রতি 20 বছর অন্তর অন্তর পরীক্ষা দিতে হয়? নরেন্দ্র মোদী কি পরীক্ষা দিয়েছেন বলুন? আমি ডাক পেয়েছিলাম, আমার নামের বানানে জপলা আছে জপলা নেই, ভট্টাচার্য। কোনোটায় জপলা আছে জপলা নেই, তার জন্য ডেকেছে আমি রোহিঙ্গা। জপলার ভুলে আমি রোহিঙ্গা হয়ে গেছি। আর এদিকে শুভেন্দু অধিকারীর বাবার নাম 2002-এর তালিকায় ছিল শিশির অধিকারী, আর এবারের তালিকায় শিশির কুমার অধিকারী। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুভেন্দু অধিকারী ডাক পেল না কেন বলুন? বলুন, বাবার নামে একটু ভুলের জন্য তো কত মানুষ ডাক পেয়েছেন। তো শুভেন্দু আপনি পেয়েছেন তো? আপনি বলুন, দর্শককে বলুন, বলুন বলুন, আপনি ডাক পেয়েছেন তো? হ্যাঁ, কি বলছিল? আমার বাবার নামে ওই কুমারের ওই সেম তো তাহলে বুঝুন, এখানেই বেরিয়ে গেল একজন। দর্শক বন্ধুদের বলছি, আপনাদের রাষ্ট্রীয় বাংলার লোক আমি নই। আপনার বাবার নামে কুমার থাকা না থাকার জন্য আপনি ডাক পেলেন তো? তাহলে একই অপরাধে অপরাধী শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী, সে কেন ডাক পেল না? একই অপরাধে কেন দুরকম রেজাল্ট? এটার পরেও কি বুঝতে বাকি থাকবে ইলেকশন কমিশন কাদের দালালি করছে? এটার পরেও কি কারো সন্দেহ থাকা উচিত? যাদের সন্দেহ আছে, আমি বলবো আপনারা ভয়ঙ্কর ভুল করছেন, ভয়ঙ্কর ভুল করছেন। শুভেন্দু অধিকারী ডাক পাবে না, আপনি ডাক পাবেন। তার কারণটা খুব স্বাভাবিক, আপনি এই বাংলার মাটির একজন মানুষ। আপনি মেরুদণ্ডটা নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে বেঁচে দেননি। শুভেন্দু অধিকারী ডাক পাননি কারণ তিনি মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। তুমি এসআইআর নিয়ে বললে, তো বিজেপির ওনারা বলছেন যে যেহেতু এসআইআর এর ফলে প্রচুর মানে বাংলাদেশি বা অনেক মানুষের নাম বাদ গেছে, মানে যারা হয়তো ভুয়ো ভোটার ছিল, সেই কারণে তারা একটা অ্যাডভান্টেজ পাবে এবারে ভোটে। কোথায় বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়লো? বিজেপি লোকরা তো বলতেই পারছে না কে বাংলা। আপনি আর বলুন না, আপনি ডাক পেয়েছিলেন তো? সন্দেহ, আপনি ডাক পেয়েছিলেন কারণ আপনি হয়ে গেছিলেন তখন ডি ভোটার। ডি ভোটার মানে কি? ডাউটফুল ভোটার। তাই আপনি ডাক পেয়েছেন। ডাউটফুল মানে কি?
যে নির্বাচন কমিশন অর্থাৎ রাষ্ট্রের সন্দেহ আপনি নাগরিক নাও হতে পারেন। আপনি আমায় বলুন, আপনি রোহিঙ্গা না বাংলাদেশ? আপনি যদি রোহিঙ্গা হন, আমরা সবাই রোহিঙ্গা, মেনে নিচ্ছি, চলুন মিছিল করি এখন আমরা সবাই রোহিঙ্গা গলায় ঝুলিয়ে, তাই তো? তো মুশকিলটা এখানেই ম্যাডাম, আপনাকে বুঝতে হবে কোনো বাংলাদেশি রোহিঙ্গা ধরার জন্য এসআইআর হয়নি। এসআইআর হয়েছে বিজেপি বিরোধী ভোটারদের নাম কাটার জন্য। এটা সিম্পলি বুঝুন। দে ডিড দ্য সেম থিং ইন বিহার। এক কাজ বিহারে করেছিল। বিহার ওদের ল্যাবরেটরিতে করা একটা টেস্ট ছিল, বাংলায় কোমর বেঁধে নামবে বলে বিহার একটা টেস্ট ছিল, আর কিচ্ছু না। এবং বিহারে ওই জিনিসটাই করেছে। ওখানে লালু প্রসাদ যাদবের পার্টি, আরজেডি, তেজস্বীর পার্টি ওদের ভোটার আর কংগ্রেসের ভোটারদের বেছে বেছে বাদ দিয়েছে। আপনি বলবেন জানলো কি করে? আজকের দিনে জানা কোনো আপনি সোশ্যাল মিডিয়া করছেন, আপনি 5টা রিল দেখছেন, আপনি কোন রিলে লাইক দিচ্ছেন, কোন রিলে লাইক দিচ্ছেন না, আপনি কোন রিল কতক্ষণ দেখছেন, তার উপরে ফেসবুক, যার মাদার কোম্পানি হচ্ছে মেটা, সেই মেটা বুঝে যাচ্ছে আপনি কোন দলের সমর্থক। শুধু কতক্ষণ কোন রিল দেখছেন তার উপর। এই মুহূর্তে মেটা গ্রুপের ইন্ডিয়ার হেড কে? আঁখি দাস। আঁখি দাস কে? নরেন্দ্র মোদীর খুব কাছের একজন মানুষ। সেই আঁখি দাস এই গোটা সোশ্যাল মিডিয়া থেকে রিপোর্ট কালেক্ট করে, মেটার থেকে কালেক্ট করে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে, বিজেপির হাতে। বিজেপি ওই বেছে বেছে সন্দেহজনক ফ্যামিলি থেকে 2-4টে করে ভোটার কাটছে, 1 নম্বর। 2 নম্বর কি, বুথ থেকে বিজেপি বুথ প্রেসিডেন্টের থেকে রিপোর্ট নিয়েছে তৃণমূল সমর্থক প্রবাবেল কারা, সেই তালিকা নিয়ে এসছে, সেই তালিকা নিয়ে বাদ যাচ্ছে। আমি বলছি যেখানে মুসলিম ভোটার বাদ গেছে তো বাদ দিন, কারণ ওরা জানে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না মরে গেলেও, তো ওটা ধরে বাদ দিয়ে দাও, গল্প শেষ, ওখানে সার্ভে করার দরকারই নেই। আর আপনাদের মতো মানুষ, সাধারণ মানুষ আপনাকে ডেকেছে, বাদ দেয়নি, পরের কথা বাদ দিন, কিন্তু বুথে বুথে যে হিন্দুদের নাম বাদ গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন, তার মধ্যে অধিকাংশ হচ্ছে বিজেপি বিরোধী ভোটার। কি করে হলো এটা? কোইন্সিডেন্স? তো এগুলো মানুষ বুঝছে সবটা। এবার বিজেপির কাছে সাম দাম দণ্ড ভেদ যে করে হোক বাংলা দখল করতে হবে, কারণ 21 দে হ্যাভ ট্রাইড, 24 দে ট্রাইড, দে ফেল। তো নরেন্দ্র মোদী অমিত শাহকে ডেকে দিল্লিতে জিজ্ঞেস করে, अरे हम बिहार जीत लिया, तेजस्वी को हरा दिया, हम अखिलेश को हरा कर यूपी जीत लिया, हम केजरीवाल को हरा कर दिल्ली जीत लिया, ये बंगाल हम जीतते क्यों नहीं, ये दीवार टूटता क्यों नहीं, कौन सा सीमेंट से बना हुआ है? তখন অমিত শাহ পাশে দাঁড়িয়ে বলে, ये ममता बनर्जी के सीमेंट से बना हुआ है, टूटेगा भी नहीं। তখন প্ল্যান করেছে মানে ক্যাসে ইসকো তোড়া যায়। একটা বিখ্যাত সিমেন্টের অ্যাড হতো না, হাতি দিয়ে গুতোচ্ছে দেওয়াল ভাঙছে না, মানে মোটা লোহার রড দিয়ে ধাক্কা মারছে দেওয়াল ভাঙছে না, তোপ মারছে দেওয়াল ভাঙছে না। তো মমতা ব্যানার্জি ইজ লাইক দ্যাট, কোনোভাবে ভাঙতে পারছে না। তো কি অপশন? ভোট চাইছি, ভোট পাচ্ছি না, একটাই অপশন, ভোটারই বাদ দাও। হোয়াট এ সলিউশন! এইটা ভারতবর্ষেই হয়। এবং আই এম সরি টু সে, আজকের দিনে সমস্ত ইনস্টিটিউশনগুলো বিক্রি হয়ে গেছে, যাদের কাছে মানুষ যাবে কিছু বলার আশায়। একটা বড় অংশে সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে। আপনি হয়তো সংবাদ মাধ্যমে কাজ করেন, আমার কথা খারাপভাবে নেবেন না, কিন্তু আজকের দিনে সাধারণ মানুষের হয়ে কথা বলতে না কেউ পারেন না। তৃণমূল কংগ্রেস নরম মাটি সব আঁচড়ায় সারাক্ষণ। দিল্লির মিডিয়াগুলো আপনি চালান, সারাক্ষণ নরেন্দ্র মোদীর আরতি করছে। এদিকে অর্ণব গোস্বামী, ওদিকে আমিষ দেবগান, একের পর এক চাটুকার। দেখি মোদীর নাম নিয়ে ফেটে গেল, দেখেছেন? বেলুনও সহ্য করতে পারছে না মানুষ, তো দূরের কথা। ঠিক আছে, তা আমি আপনাদের বলছি প্রত্যেকে চাটুকারিতা করছে দিল্লির বুকে দাঁড়িয়ে। আর বাংলার মাটিতে আপনি দেখুন মিডিয়াগুলো দিন রাত দিদিকে গালাগাল করছে। তো স্টেট মিডিয়া পারচেস করেছে, সেন্ট্রাল মিডিয়া পারচেস করেছে, ইলেকশন কমিশন পারচেস করেছে, ইডি পারচেস করেছে, সিবিআই পারচেস করেছে, টাকা এনেছে কোটি কোটি, বড় বড় শিল্পপতি সংস্থাগুলোকে পারচেস করেছে, সোশ্যাল মিডিয়াকে পারচেস করেছে। আর কি কি পারচেস করেছে আমি বলছি না, কারণ আমি তমলুক লোকসভায় কার বিরুদ্ধে লড়েছিলাম আপনি জানেন, তিনি কোথা থেকে এসেছিলেন আপনি জানেন, আর কাকে কাকে কোন কোন জায়গাগুলোকে পারচেস করেছে এটা আমার বলার দরকার নেই। তো ফলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত যাচ্ছে। তবে আমি এইটুকু আপনাকে নিশ্চিতভাবে বলছি, হিটলার একসময় তার দেশে অপ্রতিরোধ্য ছিল, 90% ভোট শেয়ার পেয়ে জিতত। সেই হিটলারের পরিণতিটা দেখুন। ফলে আজকে যে প্রবল ক্ষমতাশালী না, আমরা তো পড়েছি, আমাদের সিনিয়রদের থেকে জেনেছি, এই বাংলার মাটিতে সিপিএম একসময় এই আধিপত্য ছিল। কেউ ভাবতে পারতো না সিপিএমকে সরানো যেতে পারে কোনোদিন, আর সিপিএমও কোনোদিন ভাবতে পারতো না ওরা কোনোদিন যাবে। যেদিন গেল তো ধুয়ে মুছে গেল, আজকে জিরো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদী 100 বছর বাঁচুন, অমিত শাহ 100 বছর বাঁচুন।
এবং ওনারা বেঁচে থেকে বিজেপিকে দেশে জিরো হতে দেখুন। যেটা বুদ্ধবাবু দেখেছেন, যেটা একের পর এক সিপিএম নেতারা দেখেছেন, এবং তারা কষ্টও পেয়েছেন। সিপিএম এর কিছু সংখ্যক সিট থাকলে ভালো হতো, আমরা খুশি হতাম। বিজেপির জায়গায় যদি সিপিএম এর 4টে এমএলএ বেশি থাকতো, কি করা যাবে? যদি নরেন্দ্র মোদী অমিত শাহকেও দেখে যেতে হবে ভারতবর্ষের মাটিতে বিজেপি শূন্য হচ্ছে। এবং এই যা যা পাপ ওনারা করছেন, সবকা হিসাব রহেগা और सब याद रखा जाएगा। এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি। তোমার সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর ফলোয়ার্স, তার মধ্যে অধিকাংশ মহিলা। তা- সব আছে, সব আছে। মহিলা, পুরুষ, তা তোমার ঠাকুমা, সবাই। তা তোমার কি মনে হয়, তুমি মানে তরুণ প্রজন্মের কাছে তুমি একটা অনেক বড় ফেস, তা তোমার কি মনে হয় তোমার এই তুমি যে কেন্দ্রে দাঁড়িয়েছো, তো তরুণ প্রজন্মের ভোট তুমি টানতে পারবে? দেখুন, তাদেরটা তো পাবোই, আমি সবারই পাচ্ছি। আমি তো সবচেয়ে বেশি আদর পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি কাকিমা জেঠিমাদের থেকে। সবচেয়ে বেশি আদর পাচ্ছি আমি দাদু ঠাকুমাদের থেকে। আর ইয়ং জেনারেশন তো আছেই, কারণ আমি তাদেরই প্রজন্মের একজন। তারা জানে আমাকে যদি তারা এমএলএ বানাতে পারে, আমাকে যদি তারা জনপ্রতিনিধি হিসাবে পায়, তাদের সঙ্গে মানসিকভাবে অনেক বেশি রিলেট করতে পারবো, যেহেতু স্বাভাবিকভাবে আমি এই জেনারেশনের, এটা কোয়াইট ন্যাচারাল। তারা আছেন, আমি সমস্ত প্রজন্মের সবার থেকে ভালোবাসা পাচ্ছি, বিশ্বাস করুন। এবং সেই ভালোবাসায় কোনো খামতি নেই। 2011-এ যেরকম মুখ্যমন্ত্রী পরিবর্তনের ডাক দিয়েছিলেন, পরিবর্তনের একটা ঢেউ এসেছিল বাংলায়, তেমনি এবছর বিজেপি ডাক দিয়েছে যে পাল্টানো দরকার বিজেপি সরকার বলে। তো তোমরা কি মনে হয়? এইটাই আপনি ঠিক বললেন। আরেকবার বলুন, আপনি কি বললেন, কি স্লোগান দিয়েছেন? পাল্টানো দরকার বিজেপি সরকার। এইটাই ঠিক বলেছেন, পাল্টানো দরকার বিজেপি সরকার। বিজেপি দেওয়ালে লিখছে পাল্টানো দরকার, ওদের অ্যাকচুয়ালি স্লোগানটা ছিল পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। ওরা তাই উড়িয়ে দিচ্ছে, উড়িয়ে সত্যি কথা বেরিয়ে আসছে, পাল্টানো দরকার বিজেপি সরকার। আমরা তো তাই বলছি, কেন্দ্র থেকে বিজেপি সরকার পাল্টানো দরকার। এই প্রথম পলিটিক্যাল পার্টি যারা নিজেদের এগেনস্টে স্লোগান লিখেছে আর পাড়ায় পাড়ায় বাজাচ্ছে হুলিয়ে, সেটা তো দারুণ ব্যাপার। কংগ্রাচুলেশনস বিজেপিকে, অভিনন্দন জানাই। এর বেশি আর কি বলবো বলুন? চৌঠা মের ফল নিয়ে তোমরা কতটা আশাবাদী? দোলে তো আবির সবচেয়ে বেশি দামে সবুজ আবির বিক্রি হয়েছে, কারণ প্রত্যেকে স্টক করে রেখেছে চৌঠা মেয়ের জন্য। মার্কেটে কোন আবিরের দাম বেশি খোঁজ নিন, জানতে পারবেন। তো স্বাভাবিকভাবে মার্কেটেও খবর আছে যে সবুজ আবিরই কিনবে লোকে বেশি করে। তো আমাদের তো আমরা নিশ্চিত নবান্নের 14 তলায় কোনো বুট শুট পরা বাবুর খটখটানি শুনতে পাবো না, হাওয়াই চপ্পলের খটখটানি শুনতে পাবে বাংলা। আর হাওয়াই চপ্পলের খটখটানি যত হবে তত গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের জন্য কাজ হবে। বাংলায় দিদিই থাকবে, देयर इज नो ऑप्शन। अकेला इंजन डबल इंजन पर भारी, एक नारी सब पे भारी है ना, अकेला इंजन डबल इंजन पे भारी। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, জয় বাংলা।